শেষ চৈত্রের ঘ্রাণ। লেখিকা নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ১৪। দেখতে দেখতে সময় যেন উড়ে চলছে পাখির ডানায় ভর করে। বাড়ির মেয়েরা ইতোমধ্যে কেনাকাটায় ব্যস্ত। কনের গয়নাগাটি, শাড়ি, সাজসজ্জা বাদ দিয়ে কিছুই আর নেই। কিছুক্ষণ আগে রুবাব ছাপানো বিয়ের কার্ডগুলো এনেছে। আজ থেকেই শুরু হয়েছে নিমন্ত্রণপত্র বিলানো। নিকট আত্মীয়দের আনাগোনা শুরু হয়েছে। তাদের আগমনে চৌধুরী নিবাস আনন্দে মুখরিত। বাড়ি কিভাবে সাজানো হবে, অতিথির সংখ্যা কত হবে, বরকনে কোথায় বসবে, খাবারের মেনুতে কি কি থাকবে না থাকবে, এসব নিয়ে শুদ্ধ আর সায়নের কাঁধে ভার পড়েছে। তারা হাসি মুখে সে দায়িত্ব নিয়েছে। তাদের একটাই কথা, বোনের বিয়েতে কোনো কিছু যেন কমতি না থাকে। এই জন্য যা করা লাগবে তারা তাই করবে। বিয়ের আর মাত্র ৩ দিন বাকি। কাজ গোছানো প্রায় শেষ। রঙিন লাইটের ঝলকানিতে বাড়িতেও যেন আলোয় মোড়া এক স্বপ্নময় প্রাসাদ। পথচারীরা বাড়ির পাশ কাটিয়ে যাওয়ার সময় তাকিয়ে তাকিয়ে দেখে অবাক হচ্ছে। চৌধুরী বাড়ির পুত্ররা যেন খোলা হাতে বোনের বিয়েতে বিলিয়ে দিচ্ছে আনন্দ, সৌন্দর্য আর ভালোবাসা। তখন বিকাল 4:30। বিয়ে উপলক্ষে কেনা টুকটাক লাল রঙের জামদানি শাড়ি পরে সবাইকে দেখাচ্ছিল শখ। কি যে অপরূপ লাগছে তাকে। সিতারা, সিরাত, সিমিত ৩ যা শুধু মুখ চাওয়াচাওয়ি করলো। মায়েদের নজর নাকি ডান পিঠে স্বভাবের হয়, সবার আগে লাগে। তাই মা হয়ে ওনারা কেউ বাড়তি কিছু বললেন না, শুধু স্নেহ করে শখের কপালে চুমু আঁকলেন। শীতল তো কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিল আহনাবকে। সাথে সাথে মেসেজ সিন হলো। কয়েক সেকেন্ডের ব্যবধানে হার্টব্রেক লাভের সাথে একটা মেসেজ এলো। সময় যাচ্ছে না আমার, এই দূরত্ব কাটছে না, পারছি না যেতে, দুষ্টু স্পর্শে ছুতে, দিও না আর যাতো না, শোনো হে পাশানি ললনা। মেসেজ দেখে শীতল খিলকি করে হেসে উঠল। হাসতে হাসতে গড়িয়ে পড়ে সোফার উপর। কোনো মতে হাসি থামিয়ে লাইন বাই লাইন পড়ে শোনালো সবাইকে। আহনাবের দুঃখের কথা শুনে উপস্থিত সকলের মাঝে হাসির রোদ পড়ল। দুজনকে সাথে খেতাব পেল বউ পাগলা। নানান কথায় পচাতে লাগলো সবাই শখকে। সবার পচানে শখের অবস্থা রাজেরাঙা। একটু পরে সেখানে সায়ন রুবাব এলো। দুজনের কথাবার্তা হচ্ছিল কিছু একটা নিয়ে। হাসাহাসি শুনে কথার মাঝখানে থেমে যায় রুবাব। হাসির কারণ বুঝতে ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখ পড়ে লাল শাড়ি পরা শখের দিকে। সে বোনের মুখ পানে তাকিয়ে দেখে। সায়নের উদ্দেশ্যে বলে, বোনরা কি একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় না ভাই? গতকাল রাতেও ভাই বোনরা পিজ্জা নিয়ে মারামারি করলাম, অথচ আজ দেখ বোনটা শাড়ি পরে বউ সাজছে। এই কথা শুনে সায়না তাকালো। বোনের বিয়ের আয়োজন নিজেদের হাতে করলেও ভাইদের বুক ভার। যতই বিয়ের দিন এগিয়ে আসছে ততই যেন শক্ত থাকা দায় হয়ে যাচ্ছে। সায়নার কিছু বলল না, উঠে রুমের দিকে চলে গেল। আর কিছুক্ষণ থাকলে হয়তো আবেগে আপ্লুত হয়ে পড়বে। তাছাড়া সে বাইরের জগতে যেমনই হোক তার বোনদের কাছে নরম মাটির। বোনরা তার কলিজা। সে জানে না সখী বিদায় দেবে কিভাবে, কিভাবে বা নিজেকে সামলাবে। এখন থেকে বুকের ভেতরটা জ্বালা শুরু করেছে। এদিকে তাকে যেতে শীতল উড়ে গিয়ে সিঁড়ি গিয়ে উঠতে উঠতে আহ্লাদি স্বরে বলে, ভাইয়া আমাকে একটা ফোন কিনে দাও না প্লিজ। ফোন দিয়ে কি করবি? আপুর বিয়েতে বিশেষ মোমেন্টগুলো স্মৃতি করে রাখবো। শুধু শুধু শুনে তোকে ফোন কিনে দিয়েছি। তোকেও মারবে আর আমাকেও। রাখো তো তোমার হিটলার ভাইয়ের কথা, দেবে কিনা বলো। শোন বোন, এ কথা বলতে না বলতে তখন স্বর্ণকে নামতে দেখলো সে। সিঁড়িতে বোনের হাত ধরে থামলো শীতল। মুখ গোমড়া করে বলল, সায়ন ভাইকে আমার দুলা ভাইয়ের পদ থেকে বহিষ্কার করা হলো। যে দুলা ভাই একমাত্র শাড়ির আবদার রাখতে পারে না, সে দুলা ভাই আমার চায় না। আমি আজই রোহান স্যারের ফোন রং এনে তোমাকে দিব। তুমি রাতে থেকে স্যারের সাথে প্রেম করবা। আমি স্যারকে দুলা ভাই বলে ডাকবো। একথা শুনে সায়ন আঁতকে উঠবার ভান করল। হাঁপানি রুগীর মতো জোরে জোরে শ্বাস নিতে নিতে দুই কানে হাত দিয়ে বাংলা সিনেমার মতো বলল, না, সাকিনার বোন মর্জিনা, একথা বলিস না। যে জীবনে সাকিনার প্রেম পাবো না, সেই জীবনে আমি রাখবো না। না না না। হে আল্লাহ আমাকে তুলে নাও। হে সমুদ্র আমাকে ডুবিয়ে দাও। হে মাটি আমাকে তোমার গর্ভে একটুখানি ঠাঁই দাও। হে আকাশ মন্দা বাতাস হয়ে আমাকে বিদেশে রেখে এসো। যে দেশে সাকিনার প্রেম পাবো না, সে দেশে শ্বাস ছাড়তে পারবো না। শীতলনের কষ্টে হাসি আটকালো। সায়নের অভিনয় দেখে বলল, এত কিছু জানি না, ফোন দিবা, বোন নিবা। ফোন নাই তো বোনও নাই। এই কথা শুনে শীতল বোনের হাত ধরে
নামতে গেল। সায়ন বুক রুলতে বলল, ও মা গো, আমার কোথায় জানি ব্যথা করছে। লিভারে বোধহয়। কারণ শালিদের আবদার, দুলাভাইয়ের কাছে লিভার ট্রাস্টিং হয়। হ্যাঁ রে সত্যু, এসব ঘটনা সত্যি নাকি? তোমার শালী যখন বলেছে, হবে হয়তো। তারা মাঝিরিতে দাঁড়িয়ে কথা বলায় সত্যকেও থামতে হয়েছে। শীতল পেছনে ঘুরতে শুদ্ধকে দেখে তড়িঘড়ি করে রুমের দিকে ছুটল। পালানোর কারণ, সে কিছুক্ষণ আগে শুদ্ধের রুমে এলোমেলো করে ড্রেসিং টেবিলের গ্লাসে লিপস্টিক দিয়ে লিখে এসেছে, যেজন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লীনা দেনা, খাটে শোনা ছায়রা জেলায় নকল শোনা, সেজন শোনা জানে না। এই আকাম করার পর কপালে চালাকাঠের বাড়ি জুটবে সেও জানে। তাই নিজেকে বাঁচাতে আপাতত লুকিয়ে থাকা উত্তম। এজন্য রুমে যেতে যেতে বলল, ভাইয়া, মনে থাকে যেন, নয়তো সম্পর্ক বদলে যাবে একটি পলকে। তোর বরের মেলা টাকা তো, তাকে দিতে বল। শীতল ততক্ষণে পালিয়েছে। স্বর্ণ দাঁড়ালো না। তখন শায়ন বলল, টাকা দে, ফোন কিনতে হবে। তুমি আর তোমার শালী মানুষকে বলে বেড়াও আমি ইঁদুরের পাছায় সূচ ফুটিয়ে নাকি টাকা ইনকাম করি। আমি কিপটা। এখন আমি টাকা দিলে আমার কিপটামির পথ থেকে চলে যেতে হবে, যা আমি চাইছি না। এর চেয়ে ভালো তোমার শালীকে তোমার টাকা দিয়ে ফোন কিনে দাও। অন্যদের দুলাভাইদের তো দেখি শালীদের মনটাও পালি দিয়ে দিক। আর তুমি একটা ফোন দিতে পারবে না? আমার বউ থাকতে শালীকে কেন মন দিতে যাব? শালী মহামূল্যবান, মন হয়ে হারিয়ে না যায়, এজন্যই তো তোর মনের সাথে গিট্টু দিয়ে দিয়েছি। কাজটা যে করলাম খুশি হয়ে কমিশন তো দিতে পারবি। তা দিচ্ছি তো, আমাদের বোন দিচ্ছি। ফোন দিবা, বোন নিবা। একথা বলে শুদ্ধ চলে গেল। আর সায়ন বোকা হয়ে চোখে তাকিয়ে রইল সেদিকে। নিজের ভাই শেষে কিনা বাস দিয়ে চলে গেল। এই দুঃখের গান ধরল সে। তোমরা সবাই থাকো সুখে, ট্রাক্টর চলুক আমার বুকে। হাই, মনটা যত বলি কেঁদো না, বাসের নামটা তো বেদনা। গান গাইতে গাইতে সায়ন রুমের দরজা খুলতে শুদ্ধ নিজের রুম থেকে বেরিয়ে এলো। বিনা বাক্যে নতুন ফোন হাতে ধরিয়ে রুমে চলে গেল। না কাউকে দিতে বলল, আর না কোনো কথা বলল। তবে বুঝতে বাকি রইল না শীতলের জন্যই আগে ফোনটা কিনে রেখেছিল সে। শীতল তার কাছে চায়নি, সেও দেয়নি। এদের কাণ্ড দেখে সায়নের ইচ্ছা করছে দেউলে মাথা ঠুকে মরে যেতে। শুধু না হওয়া বাচ্চাদের কথা ভেবে মরতে পারল না রিজা। ইদানিং আবু নিশ্চিন্ত মনে সময় কাটাচ্ছে। আজকাল সময়টা ওনার ভালোই যাচ্ছে। ইগলের সাথে হাত মেলানোর পর বিদেশি ডলার হাতে এসেছে। এদিকে ইয়াসিরও একের পর এক চাল দিচ্ছে। দেখে উনি রিল্যাক্স মুডে আছেন। তাছাড়া সামনে নির্বাচন, এখন বাড়তি ঝামেলা জড়ানো যাবে না। আর জড়ালেও প্রকাশ্যে আসা যাবে না একদমই। এতে সাধারণ জনগণের ভরসা হারাবে। কিন্তু হঠাৎ করে ওনার শান্তির চাঙ্গে তুলে কেউ বা কারা দুটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সিদ্দিকের সঙ্গে এক মডেলের অন্তরঙ্গ মুহূর্ত। ব্ল্যাক রোড নামের বিলাসবহুল বারে নানান অনৈতিক কর্মকাণ্ড তার। একটুতে থেমে থাকলে হয়তো একেবারের মতো বেঁচে যেতেন, কিন্তু তা না। উনি এতটা ক্ষমতালোভী যে ওনার প্রথম বউকে উনি পার্টনার হাতে তুলে দিতেও দুবার ভাবলেন না। অবশ্যই এই ঘটনার পর ওনার বউ সুইসাইড করেছিল। তখন কেউ সুইসাইডের কারণ না জানলেও এখন প্রমাণ সহ প্রকাশ্যে। প্রতিটা ভিডিও চ্যানেলের ব্রেকিং নিউজে আটা আধা ঘন্টার মধ্যে খবরটা বাতাসের গতিতে ছড়িয়ে গেছে। নতুন সহকারী রতন এই খবর জানালে সিদ্দিকের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাজনৈতিক নেতারাও একের পর এক কল দিচ্ছে তাকে। কলের বাহারে অতিষ্ঠ হয়ে ফোন বন্ধ রেখেছে সে। এদিকে সায়ন দল ছাড়ার পর কনক আসে না। সে দেশ ছেড়েছে সপ্তাহখানেক হলো। কিন্তু এসবে মনে আর কি বা হবে? ওনার কাছে লোক ছাড়া এসব জানার কথা না। তবে কি কনক এ কাজ করেছে? সে কি জেনে গেছে তার বোন রেপের কেসে সে সিদ্দিকী জড়িত? নাকি নাটের গুরু সেই সায়নী? সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। কিন্তু বসে থাকার জো নেই। কিছু একটা করে সবকিছুকে থামাতে হবে, নয়তো রাজনৈতিক করার পথ সব বন্ধ হয়ে যাবে সারা জীবনের জন্য। কিন্তু উনি যে সময়টুকু পেলেন না, তার আগেই ঘোষণা চলে এলো ওনাকে রাজনীতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আর কখনো রাজনীতিতে জড়াতে পারবেন না তিনি। এমন দুশ্চরিত্র নেতাকে দলে রাখার প্রশ্নই আসে না। এরা হচ্ছে দলের কীট। এদের রাখা মানে সমাজ ক্ষতি করা, জনসমাজের ক্ষতি করা। তাছাড়া ওনাকে দিয়ে বাকিদের যেন সাবধানতা রাখতে হবে। এজন্য এমন কঠিন সিদ্ধান্তর ব্যবস্থা নেওয়া হয়েছে দ্রুততরভাবে। পুরো ঘটনা সিদ্দিক যেন পাগল কুকুরের মতো হয়ে উঠছে। জানতে উঠে পড়ে লাগলো এসবের পেছনে কে আছে বা কারা আছে। হঠাৎ করে স্মরণ হলো সায়নের কথা। এসবের পেছনে সায়নই তো, নাকি না? সে কি বোনদের ওপর হামলা করার রাগ উঠছে?
তাই হবে, নয়তো এমন বুকের পাটা আর কার আছে? সায়নের কথা মাথায় আসতেই সিদ্দিকও স্থির হয়ে গেল। সায়নের নতুন শাখা গজিয়েছে, এখন কদিন উড়ুক, সময় মতো টুপ করে পাখা ছেঁটে দিলেই হবে। সদ্য উড়তে শেখা পাখি উচ্চতায় গেলে নিজেকে অন্য কিছু মনে করে। সায়নের একই অবস্থা। তাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে ভেবেছিল সে দলের অগোছা পাবে। অবশ্য সে পারলেও পারতে পারত। এসবের ভেতর সিদ্দিকের পরবর্তী চালের পরিকল্পনা এঁটে ফেলল। অথচ ওনার অজানায় থেকে গেল এই বিষধর সারাফাত চৌধুরীর ছোট পুত্র সোয়াইব সদ্য বসিয়েছে। সে উপকারীর উপকারী স্বীকার করতে ভোলে না, আবার শত্রুকে বিষ দাঁত বসাতেও কাল বিলম্ব করে না। পরের দিন সকালবেলা তিন বোনের আবদারে শুধু আর সায়ন যাচ্ছে ফুলের দোকানে। শীতল গয়না ছবি দিয়েছে, জানিয়েছে তাদের এমনই ফুলের গয়না লাগবে, একটু এদিক ওদিক হলে চলবে না, গায়ে হলুদের সন্ধ্যায় পড়বে। এজন্য আজকে অর্ডার দিতে হবে। অগত্যা অন্যান্য কাজ সেরে তারা যাচ্ছে গয়নার অর্ডার কনফার্ম করতে। 2 সপ্তাহ ধরে তারা কেনাকাটা করেছে, তবুও কেনাকাটা শেষ হচ্ছে না। এদের এত কিছু লাগে ভাইরে ভাই। যেসব নামগুলো যদি সহজ সৎ হতো তাও হতো। ড্রেস থেকে শুরু করে মেকআপ সমগ্র জিনিসে দাঁত ভাঙা নাম। বেশি অর্ধেক বিবাহিত পুরুষ সেসব বলতে গিয়ে থতমত খায়। খাবে নাই বা কেন? এত ভেজাল মার্কা নাম হলে শুধু থমকে যাবেই তো, দাঁতগুলো তো খুলে পড়বে একদম কটাকটা করে। এতে দোষের কিছু হবে না। এই তো কিছুদিন আগে শীতল বায়না ধরলো ফুচকা খাবে। ফুচকা খেতে গিয়ে দাঁত বের করে হেসে বলল, সাংকোচের জিনিস লাগবে, না কিনে দিলে মস্ত বড় ভাব হবে তাদের। কথা শুনে সে তিন বোনকে নিয়ে একটা শপে ঢুকে গেল। দোকানি ফোনের কথা বলছে, তিনজন আদরে দাঁড়িয়ে চুলের কাটা দেখছে, চুড়ি হিজাব পিন আরো কি সব জানি দেখছে। দোকানি কথা বলা শেষ করে সায়নকে জিজ্ঞেস করে কি লাগবে। সায়ন শীতলের বলা নামটা বলল। আমাদের একটা কনসিলার লাগবে, ওটাই দেন। দোকানি মেয়েটা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে বলল, দোকানে কনসিলার না মানে এটা তো মেকআপ সামগ্রীর দোকান। আমি কখন বললাম এটা গরুর হাট? না মানে স্যার, যা দিতে বলছি দেন। সায়নের গুরুগম্ভীর কথা শুনে দোকানি মেয়েটা থেমে গেলেও আচমকা তিন বোন খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল তারা, কনসিলার না, শব্দটা হবে কনসিলার। পারতেও শব্দ করে সে একটা মানুষকে মেকআপ সামগ্রী বানিয়ে ফেলেছে। এমন কাণ্ডের পর ভেবেছিল জীবনে আর এসব মালপত্র কিনতে আসবে না, বিশেষ করে বাড়ির তিন বুচির সাথে। ছিছি, এত বড় সে ভুল কিভাবে করলো? ভুলবার শব্দ বেরোতে ইজ্জত দফারফা হয়ে গেল তার। যদি এই ঘটনা এখানে থামতো তবুও মারা যেত, কিন্তু সেটা হয়নি। এর কিছুদিন পর ঘটল আরেক ঘটনা। হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে সায়ন সেদিন বাড়িতেই ছিল। হাঁচি দিতে দিতে প্রাণ যায় যে অবস্থা। ছেলের অবস্থা দেখে সীতারা বড় গামলায় এক গামলা ঝাল করে মুড়ি মাখিয়ে দিলেন। ওনার মুড়ি মাখার ঘ্রাণ পেয়ে বাড়ির বাকি বিচ্ছুগুলো সুরসুর করে তার কাছে বসলো। এক মুঠ করে মুড়ি তুলতে তুলতে তারাই সব খেয়ে নিল। তলানি পড়ে থাকা মুড়িটুকু ঠাম্মুকে বাদাম খুঁজতে দেখে শায়ন বলল, খালি চোখে বাদাম দেখা যাচ্ছে না, শুদ্ধির রুম থেকে মাইক্রোসফটটা নিয়ে আয়। ভাইয়া কি রাগ করলে? আমি বেশি খাইনি, একটু খেয়েছি। অপরাই তো সব মুড়ি খেয়ে নিল। মুড়ি যেমন খেলি, এবার সবকটা ধরে ধরে ওষুধ গেলাবো। একে একে সিরিয়াল দিয়ে দাঁড়া, দেখি এবার। কথা বলতে দেরি, কিন্তু সাম্মার সেজনে দৌড়ে পালাতে দেরি হয়নি। তাদের এভাবে ছুটতে দেখে বাকিরা হেসে উঠল। বাকিরা তখন ড্রয়িং রুমে গল্প করছিল। কি একটা কথায় স্বর্ণ একটা শাড়ির নাম বলল। এ শাড়ি পরলে নাকি খুব ভালো দেখায়। এই কথাটা তার মাথায় গেঁথে গেছে। সারাদিন জ্বরে উঠতে না পারলেও সন্ধ্যার পরে জ্বর গায়ে ছুটল শপিং মলে। তার স্বর্ণকমলের ভালো লাগার জিনিস না আনা অবধি শান্তি পাচ্ছিল না সে। অতঃপর শাড়ি শপে গিয়ে বলল, ভাই তালবাহানার শাড়ি দেখান একটা। দোকানি বোকা বোকা চোখে তাকিয়ে রইল। উনি প্রায় 20 বছর ধরে শাড়ির ব্যবসা করেন, কিন্তু এই নামের শাড়ি কখনো কোথায় আছে সেটা সে জানে না, শোনেনি এই নাম সে। নাম পুনরায় জানাতে চাইলে সে নামটাই বলল সে। এদিকে দোকানে শাড়ি খুঁজে পাচ্ছে না, কয়েকটা সব খুঁজে একই অবস্থা। সে স্বর্ণকে ফোন দিয়ে খ্যাক করে বলল, কি সব বালসাল শাড়ি পছন্দ করিস তুই? খুঁজতে খুঁজতে জান বেরিয়ে যায়। জড়সড়ি তুমি শাড়ি কিনতে গিয়েছো? মাথা ঠিক আছে তোমার? ঠিক করে রেখেছি মাথা। আর তুই আগে পুরোটা নাম বল, এলোমেলো হয়ে যাচ্ছে আমার সবকিছু। এখন বল, সকালে যে শাড়িটা বলেছিলি সেটার নাম কি? তা না বানাও।
তানাবানা? আমি বলছি তালবাহানা। যে যাই হোক, এটা কোনো শাড়ির নাম হলো? যত সব। তারপর আর কি, এই নাম বলায় দোকানি মিটমিট করে হাসতে হাসতে শাড়ি বের করে দিলেন। কথা হচ্ছে মেয়ে মানুষের মতো ওদের জিনিসপত্র। যে পুরুষ প্রথম প্রথম এদের জিনিস কিনতে যাবে, গোল খাবে। যেসব ঘটনার কথা স্মরণ করতে শাওন মুচকি করে হাসলো, কিন্তু হাসি বিরক্তির মাত্রা ছড়িয়ে গেল জ্যামে আটকে। প্রায় 2 ঘন্টা ধরে এক চুলো নড়েনি তাদের গাড়ি। গাড়িতে কাজের শেষ নেই, অথচ তারা এখানে বসে আছে। সে বিরক্ত চোখ মুখে চারিপাশ পর্যবেক্ষণ করছে। ড্রাইভিং সিটে বসা সূর্যকে বলে, ঠিক এই কারণেই এদেশে সহবাস করতে ইচ্ছে করে না আমার। কি? বসবাসের কথা বলছি। একথা শুনে শুধু ঘাড় ঘুরিয়ে ভাইয়ের দিকে তাকালো শুধু। তখন গাড়ির গ্লাসে নক করায় শান জানালা খুলে দেখে দল বেঁধে হিজড়া দাঁড়িয়ে আছে। এদের দেখলে বুকের ভেতর ধক করে ওঠে। একমাত্র সামুদের স্কুল দিতে যাওয়ার সময় এদের খপ্পরে পড়েছিল। 100 টাকা দিলে দেবে না তারা, 1000 টাকা নেবে। খুব সকালে ঘুম থেকে উঠে আসায় তার মেজাজও খিটখিটে ছিল। সে গো করেছিল, নিলে নিবে নইলে নাই। তর্কাতর্কিতে এক পর্যায়ে দিচ্ছে না দেখে এক হিজড়া ফট করে বলে, শেষবার কইতাছি, টাকা দিবি নাকি কাপড় তুলমো? ও না বলতে দেরি, কিন্তু বিচ্ছু সৃজনের জবাব দিতে দেরি না। তোলেন তো একটু দেখি। সায়ন সাথে সাথে সৃজনের মুখ চেপে ধরে। 100 টাকা রেখে 1000 টাকা দিয়ে পালিয়ে যায়। বাঁচে সে। তারপর থেকে এদের দেখলে বুকটা ধক করে ওঠে তার। আজ কি হবে কে জানে। সে দেখলো জানালা ঘেঁষে দাঁড়িয়ে আছে হিজড়াদের দল। কড়া রোদে চড়া মেকআপে অদ্ভুত দেখাচ্ছে তাদের। তখন একজন হিজড়া বলল, আই হ্যান্ডসাম, টাকা দাও। খুচরা নাই, পরের বার দেখা হলে দিয়ে দিব। থাপ্পড় মাইরা লাভ নাই, না দিলে চাইতাম না কইলাম। শুদ্ধ কথা বললো না। 1000 টাকা নোট বাড়িয়ে দিয়ে বলল, আমার ভাই বিয়ে করতে চায় না। সমস্যা থাকলেও বলে না। শুনছি আপনাদের ঝাড়পোকের সাথে চুমু নাকি খুব কাজে দেয়। যদি বাকি কথা বলতে না দিয়ে হিজড়াগুলো সায়নের দিকে ঝুঁকতেই সে আঁতকে ওঠে। সিটের সাথে একদম সিটে যায়। বিস্ময় তাকিয়ে রইল ছোট ভাইয়ের দিকে। এই কোন মীর জাফরের সাথে বেরিয়েছে আজ। মীর জাফরের প্রেম করিয়ে দিল ওর কলেজার টুকরো বোনের সাথে। আর সে কিনা পথে ঘাটে থেকে হিজড়া চুমু খাচ্ছে। তাকে অবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ বলল, আদরের বোন দেবা, অথচ কমিশন নেবে না। ধরে নাও এটাই তোমার স্পেশাল কমিশন। মন নিয়ে ছিনিমিনি খেল, তবু দেহ নিয়ে ছিনিমিনি খেলিস না। না হলে বউ জানতে পারলে আমাকে কুরবানি করে দিবে। তার কথা শুনে হিজড়াগুলো এবার একসাথে হেসে উঠল। দুই ভাই দুষ্টুমি করছে দেখতে পেয়ে তারাও দুষ্টুমি যোগ করলো। তবে যাওয়ার সময় হাসি মুখে দোয়া করে গেল। রাত বাড়ার সাথে সাথে স্তব্ধ চৌধুরী নিবাস। ঘুমের বিভোগ চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য। ঘড়িতে ভোর 4:30। মূল ফটক পেরিয়ে পায়ে হেঁটে কেবল বাড়ি ফিরল শুদ্ধ। ল্যাবের কাজ করতে করতে সময়ের দিকে খেয়াল ছিল না তার। ওর সোজা না বললেও হয়তো আজকেও সকাল হয়ে যেত তার। যেহেতু বাইরের ল্যাবে গোপনীয় কাজ চলছে, সেহেতু সতর্ক থাকা জরুরি। সে কাছে থাকা চাবি নিয়ে নিঃশব্দে দরজা খুলে ভেতর প্রবেশ করলো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এক গোলে রুমের দিকে। শীতলের রুম পার হতে গিয়ে দেখলো দরজা আটকানো। সচরাচর দরজা বন্ধ করে ঘুমায় না শীতল, ভয় পায়। দরজা বন্ধ মানে এখনো ঘুমায়নি ব্যাঙাচি। তাহলে কি তার জন্য অপেক্ষা করছিল? যদি তাই হয় তাহলে তার রুমে একবার হলেও আসবে। আর সে ঘুমের ভান ধরে শীতলের মনে একটু একটু করে সদ্য জন্মানো অনুভূতিগুলো শুনবে, জানবে, মিটমিট করে হাসবে। এসব ভেবে শুধু দাঁড়ালো না, নিজের রুমে গিয়ে শাওয়ার নিল। ঘুমানোর আগে শাওয়ার নেওয়া তার অভ্যাস। সময় নিয়ে শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়ালো। নজর পড়ল আয়নার দিকে। মাথা নেড়ে হাত নামিয়ে হাত রাখলো তার কানের নিচের গরম মাংসে। কিছু মনে হতেই নিচের ঠোঁট কামড়ে ধরে তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বের উপর। তাদের ঠোঁটের এর কোণে একটু মুচকি হাসির রেখা দেখা মিলল। হাত সরিয়ে তোয়ালের ব্যালকনিটা মেলে দিয়ে শুয়ে পড়ল সে। ঠোঁটের কোণে এখনো মিটমিটে হাসি। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সবে আধা ঘন্টা পেরিয়েছে। কেউ নিঃশব্দে তার রুমে প্রবেশ করলো, পা টিপে টিপে কাছে এলো। তার দু চোখের উপর হাত নড়াচড়া করে উঠল, ঘুমিয়েছে কিনা দেখার জন্য হয়তো। শব্দ সার দিয়ে না পেরে একটু কাছে এসলো সে। বুকের কাছটা ঝুঁকে প্রাণ ভরে শ্বাস টেনে নিল। ওহ, সেই পাগল করা ঘ্রাণ। এই ঘ্রাণ এত টানে কেন? এত ভালো লাগে কেন? কি আছে এই ঘ্রাণে? এত পাগল পাগল লাগে বা কেন? মাঝে মধ্যে এই বেহায়া মনটা বলে ঘ্রাণের সাথে মানুষটাকেও কেড়ে নিতে, তার বুকের শার্ট খাবলে ধরে চোখ মুখ বন্ধ করে নিতে। এই যে
বিশুদ্ধ পুরুষ। আমার হয়ে যান প্লিজ। না হয় এই বুকটা আমার নামে লিখে দেন। আপনার এই বুকে মুখ ডুবিয়ে আমি দুনিয়াদারি বলতে চাই। আমার পুরো পৃথিবী শুদ্ধতম করতে চাই। শুদ্ধ তীব্র ভালোবাসা ডুবে শীতল হতে চাই। শুদ্ধ কোনো জবাব দিল না। সেভাবেই রইল। বুকে অদ্ভুত শিহরণ হচ্ছে তার। সেদিন ঘটনার পর শীতলের মাঝে অন্যরকম পরিবর্তন খেয়াল করেছে। চোখের চাহনি, কথা বলা, হাসি সবকিছুতেই কেমন ভালোবাসার টান। আগের থেকে দেখলে বোঝা যায় মাত্র খোঁচা মারা ছিল তার নিত্যব্যক্তির কাজ। আর এখন ঘুমিয়ে পেঁচিয়ে ভালোবাসার কথা বলা একটা অভ্যাস। দিনে একবার হলেও বলবেই। বারে, বারে এমনভাবে মনের কথা জানালে কে বা নিজেকে সংযম করে রাখতে পারে? কত ধৈর্য পরীক্ষা নেওয়া যায়। সেও তো মানুষ। তার ধৈর্যেরও অসীমা আছে, চাওয়া পাওয়া আছে। কিছু ইচ্ছে আকাঙ্ক্ষা আছে। আজকাল ইচ্ছে করে শীতলকে জানিয়ে দিতে চায় সে তার বুকের গহীনে ছোট্ট একটা রাজকুমারীর ঠাঁই। যেই কুঠুরিতে দখল করে এসেছে একমাত্র ব্যক্তিগত রানী হয়ে। সেই নারীর জন্য কুঠুরিতে একটু, একটু করে জমা আছে প্রেম সাগর। সেই সাগরে ঢেউ নেই, পানি নেই, নেই কোনো গর্জন, তবু ভালোবাসার কমতি নেই সেখানে। বরং দিনের পর দিন বেড়েই চলেছে। এদিকে শীতলা যেন শুধু এড়িয়ে চলা মানতে না পেরে খুব ভালো করে উপলব্ধি করছে মানুষটাকে সে খুব করে চায়। যতটা চাইলে নিজের করে পাওয়া যাবে ততটা করে চায়। ঘুমন্ত শুদ্ধিকে মন ভরে দেখে শীতল হঠাৎ করে তার কানে ফিসফিস করে বলল, আপনার ভালোবাসা নামক প্রেম সাগরের তীর কোথায় বিশুদ্ধ? আমি সেই তীরে দাঁড়ানোর একমাত্র যাত্রী হব। দোহাই লাগে, আপনার প্রেম ভোলানো একটি পথের একটা চিরস্থায়ী আসন আমাকে দিয়ে দেন। কথা দিচ্ছি, আপনার মন চুরিও করব না, স্বপ্ন চুরিও করব না। তবে আপনার আমিটাতে লুপ্ত করার সুপ্ত একটি বাসনা সুযোগ পেলে হাতছাড়াও দেব না। ভালোবাসার আরেক নাম আগুন। আগুনের ঝলসানো লাশ দেখা গেলেও ভালোবাসায় পুরো লাশ দেখা যায় না। তবুও জেনে বুঝে বারবার কেন উঠতে আসিস? প্রাণের মায়া নেই? আচমকা শুধুতে কথা বলতে দেখে শীতল ছিটকে সরে গেল। এভাবে সত্যি দেখে সত্য ধরার আগে শীতল মেঝেতে পড়ে গেল। সে অবস্থায় গালে হাত দিয়ে হতবাক চোখে তাকিয়ে আছে। তার ধারণা এখনই সত্য ঠচ করে তাকে একটা থাপ্পড় মেরে রুম থেকে বের করে দিবে। এবার হয়তো বাড়ির সবাই জানিয়ে দিবে সে। তার মানে কথা আন্দাজ করে সত্য উঠল। তারপর ধীরে সুস্থে বলল, আমার নামের কলঙ্ক মাখতে চাস? অথচ ধারণা রাখিস না কলঙ্কের ওজন শত শত গুণ ভারী। মারের ভয় করিস, আবার ভালোবাসার দাবি নিয়েও বারবার ছুটে আসিস। কেন? এই কেন এর উত্তর যদি দিতে পারিস তাহলে আজ আমি সত্যি সত্যি আমার আমিটাকে তোর নামে দলিল করে দেব। একথা শুনে কয়েক সেকেন্ড আগেও শীতলের চোখ ভয় দেখা গেল, এখন আর সে ভয় নেই। সেভাবেই তাকিয়ে আছে সে। দেখছে যার সামনে বসে থাকা সুদর্শন পুরুষটাকে, যাকে গোপনে নামকরণ করে রেখেছে আমার মুডি সায়েন্টিস্ট নামে, যার প্রতি কিছুদিন আগেও একরাশ পরিমাণ রাগ অভিমান ছিল। ইদানিং মন উল্টো কথা বলতো। কথায় কথায় অন্যের সাথে তার বিয়ের কথা উঠলে অন্তঃপুরে ছাই হয়ে যায়, এখন দমবন্ধ লাগে। সেদিন সারাফাত চৌধুরীর শুদ্ধের জন্য নিয়ে দেখার কথা বলার পর থেকে সে নিজের অনুভূতি উপলব্ধি করতে পেরেছে। শুধু এড়িয়ে চলা মানতে পারে না। মানতে না পেরে কেঁদেছে। কাঁদতে কাঁদতে বুঝেছে এটা অন্যরকম অনুভূতি, অন্যরকম চাওয়া। এ যাওয়ার নামে ভালোবাসা। শীতল উঠল না, শুদ্ধ তাকে টেনে তুলল না, বরং দুজন সেভাবে থেকে রইল, চেয়ে রইল দুজন দুজনের চোখের দিকে। কিছুক্ষণ পর অতি শীতল বলল, কাউকে জীবন্ত লাশ বানাতে চাও তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসা জীবনে ছড়িয়ে দাও। রন্টন তুমি নামক রোগটা ছড়িয়ে দাও। তোমার নাম তার মন কুঠরিতে খোদাই করতে বাধ্য করো। যদি যদি করো দেখবে সে মরবে না, তবে ভালো থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে। আমার মনে তোর নাম খোদাই করতে পেরেছিস? পেরেছি। কিভাবে বুঝলি? যে ভালোবাসায় শাসন বারণ থাকে, যে ভালোবাসায় বাড়তি যত্নের প্রয়োজন হয় না। এতদিন আপনার শাসন করা নিয়ে অনেক অভিযোগ ছিল। পরে বুঝলাম এই শাসনই আমার ভালোবাসার তাজ। এই তাজ কিন্তু আমার লাগবেই লাগবে বিশুদ্ধ পুরুষ। এই তাজ মুকুট করে আমি আমার মাথায় পরতে চাই। শুধু আপনার সঙ্গী হিসেবে পুরো পৃথিবীর সাথে মাথা উঁচু করে বাঁচতে চাই। হৃদয়ের কথা শুনে শুধু বিশেষ কায়দায় এক পুরো উঁচু করে তাকিয়ে আছে, হিসাব মেলাচ্ছে তার। তাই সে এবার বলল, আবার কারো থেকে কথা শিখে এসেছিস? না। প্র্যাঙ্ক? মজা করে বলছিস? এসব কিছুই না। তবে? শীতল এবার বসা থেকে উঠে দাঁড়ালো, দরজার কাছে একটু এগিয়ে পিছু ফিরে বলল, তবে? হুম। তবে ছুঁয়েছ হৃদয় আমার।
প্রেমের আবির মেখে ডুবেছি তোমার মাঝে নিজের আড়াল রেখে। তুমি আছো ভাবনায়, পুরোটাই একটু অল্প না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। প্রিয় গানের ২ টা লাইন বলে শীতল নিজেই খিলখিল করে হেসে উঠল। সেই সঙ্গে বুঝিয়ে দিয়ে গেল মনের কথা। শুধু কিছু বলার আগে এক দৌড়ে বেরিয়ে গেল সে, প্রাণপ্রিয় অভিলাষী হয়ে। চোখের পলকে হাতের নাগালও ধরাছোঁয়ার বাইরে। আর সে এসে গেল। এরপর তাকে আর কাছে টানা হলো না, আপন করা হলো না, মন খুলে বলাও হলো না ভালোবাসি। কেন বলা হলো না? শীতল বা কোথায়? এর উত্তর খুঁজতে গেলে পেছনের দিনগুলো ফিরে যেতে হবে। পুনরায় তিক্ত স্মৃতি স্মরণাচার করতে করতে পড়তে হবে আরেকবার। ভাবতে ভাবতে শখের বিয়ের ৩ দিন পরের ঘটনা। যে ঘটনা এক রহমান কেড়ে নিয়েছিল চৌধুরী নিবাসের সমস্ত সুখ, হাত ভর্তি করে ঢেলে দিয়েছে একাকার সমান দুঃখ। এখন সেসব ভালোবাসা ভাবার সময় নেই। তাকে যেতে হবে জরুরি মিটিংয়ে, যেখানে অপেক্ষা করছে উচ্চপদস্থ অফিসারসহ রাজনৈতিক নেতারা। প্রায় ৫ মাস হতে চলল সায়েন্টিস্ট পেশাকে পায়ে ঠেলে জনগণের সেবার মেয়রের পদে নিয়োজিত শুদ্ধ। এক চুটকিতে চলে এসেছে এক জীবনের অমূল্য পরিবর্তন। এই শুদ্ধকে কেউ চেনে না। দেখে কেউ বলবে না এই ছেলে আগে সায়েন্টিস্ট ছিল, বরং দেখে মনে হবে যে বংশগতভাবে রাজনৈতিকবিদ। রাজনীতির ধারালো ধূর্ততা তার রন্ধ্রে রন্ধ্রে। সকাল ৮:৩০। অফিস টাইম শুরু হওয়ার আধা ঘন্টা আগে নগর ভবনের সামনে এসে থামল একটি কালো গ্লাসের এসইউভি। নীরবতা ভেঙে খুলে গেল গাড়ির দরজা। ধীর পায়ে নামলো শক্তপোক্ত দেহের সুদর্শন পুরুষ। তারপরে নিখুঁত ভাঁজে আয়রন করা সাদা পাঞ্জাবি। পোশাক যেন বলে দিয়েছে পবিত্রতা আর সক্ষমতার নিশ্চিত মিশ্রণ। কালো সানগ্লাস চোখের দৃষ্টি আড়ালে রাখলো তার মুখের হাড়গোটানি তীক্ষ্ণতা, চোয়ালে দৃঢ়তা এবং ঠোঁটের নিঃশব্দতা রেখা। বর্ণনা অনুযায়ী স্পষ্ট, এটাই নতুন মেয়র সোহেব শুদ্ধ, যার আরেক নাম মহাবিদ। যদিও গুটি কয়েক অফিসে দেওয়া নাম এটা তার, এসব শুধু জানে না। গতদিনের করা নতুন হেয়ার কাটগুলো তার পুরো লুকটাকে পাল্টে দিয়েছে। সব মিলিয়ে লম্বা চওড়া পুরুষটাকে দেখতে লাগছে সুদর্শনের শিরোমণি। শুধু গাড়ি থেকে নেমে একটু এগোলো। তার হাঁটার নেই তাড়াহুড়ো, শুধু আছে অবজ্ঞা সম্পদ নীরবতা, যেন চারপাশের সবকিছুতে পরিচিত ছায়া। গাড়ি পার্ক করে পেছন পেছন এলো তারই ব্যক্তিগত সহকারী আজমল। সে ফিসফিস করে বলল, স্যার, সামনে মিডিয়া। শুধু শুনলো ঠিকই, তবে মাথা নাড়ল না, মুখে কিছু বলল না। শুধু এক হাত ব্র্যান্ডেড সানগ্লাস খুলে বলল, এখন না। একথা শোনা মাত্রই আজমল এগিয়ে গিয়ে দক্ষতার সাথে মিডিয়ার সামনে নিল। হাসি মুখে যথাযথভাবে বুঝিয়ে বলল সাংবাদিকদের। সুযোগ বুঝে সুতো ততক্ষণে লিফটে ঢুকে পড়েছে। সে যাবে ৪র্থ তলার কনফারেন্স রুমে। কনফারেন্স রুমের নব ঘড়ি ভেতরে ঢোকা মাত্র উপস্থিত সকলে দাঁড়িয়ে গেল। ব্যক্তিগত আলাপ বন্ধ করে নীরবতা ছেয়ে গেল পুরো রুমটি। ধীর লয়ে সালাম জানায় সবাই। শুদ্ধ সালামের জবাব দিয়ে আসন গ্রহণ করলে বাকিরাও বসল। বসে নীরবতা ভেঙে শুদ্ধ কোনো বাড়তি কথা ছাড়াই আজমলকে বলল, বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট বিভাগের সহকারী পরিচালক আরাফাত শনির নামের সাসপেনশন নোটিশ প্রস্তুত করো। আর সাইবার ইউনিটের নির্দেশ দাও তার সব ডিভাইস জব্দ করতে এখনই। তার উচ্চারিত শব্দগুলো যেন আগুনে ছড়ালো। চারপাশে তাকিয়ে থাকা চোখগুলো বিস্মিত হলো এবং স্থির। সাসপেন্সের কথা শুনে ডান দিকের চেয়ারে বসা এক লোক তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। কাঁপা কণ্ঠে বলল, স্যার, সাসপেন্স কেন? আমার অপরাধ? নিজেই ভাবুন কোন পুণ্যের কাজ করেছেন। আমি কিছুই করিনি স্যার। আমার পাসওয়ার্ড হয়তো কেউ হ্যাক করেছে। এটা ষড়যন্ত্র। সুধীর এবার চোখ তুলে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, হ্যাক? কতদিন আগে পাসওয়ার্ড বদলেছিলে? ২ মাস আগে। ২ মাস? বাজেটের তথ্য ফাঁস হয়েছে গত পরশুদিন, তাও আপনার পার্সোনাল আইডি থেকে। সময় রাত ৯টা ৪১-এ লগ ইন করা হয়েছিল এবং সেই সময় আপনি ছিলেন রেড রোজ ক্লাবের ছাদে। আপনার সঙ্গে ছিলেন রাশিদ আলম এবং সেখানে বসা অবস্থায় আপনার অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা ঢুকেছে। সেই টাকা কয়েক মিনিটের মধ্যে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এবার মনে পড়ল নাকি আরও কিছু বলে মনে করিয়ে দিতে হবে? শুধুর চোখ সরাসরি, তার শীতল কণ্ঠ যেন শুনে একে তোলা চূড়ান্ত রায়। সানিয়া হতবাক। সে আপাতত বিস্ময় কথায় খেয়ে হারিয়ে ফেলেছে। এই ছেলে যে এত বড় চালাক কল্পনা করেনি সে। শুদ্ধ কথা শেষ করে সামনে রাখা মার্ক
ক্লাসিফাইড লেখা ফাইলটি তুলে নিল, অর্থাৎ নির্দিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরাই দেখতে পারবে এবং গোপনীয়তা বজায় রাখা বাধ্যতামূলক। রুমে ঠান্ডা বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল। কেউ কথা বলল না, শুধু এক কোণে বসা কনসিলিস শান্ত চোখ দুটো নামিয়ে নিল, স্থির বসায় বসে রইল। ঘামছে দরদর করে, গলা শুকিয়ে কাঠ। তখন শুধু ফাইল হাতে নজর সরিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। হঠাৎ বলল, শান্তনু সাহেব, দিনকাল কেমন যাচ্ছে? শান্তনু এবার থতমত খেয়ে গেল। শুদ্ধের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না সে, মনে হয় চোখের দিকে তাকালেই মন পড়ে নেবে এই মানব। কিন্তু তার নাম ধরে ডাকার হতবাক হয়ে তাকাতেই শুদ্ধ বলল, আপনার স্ত্রী অ্যাকাউন্টে আজকাল মোটা অঙ্কের টাকা লেনদেন হচ্ছে। টাকার পরিমাণ কোটিখানেক। এগুলো কিসের টাকা? ও, প্রাক্তন মেয়র দিচ্ছে তাই না? শান্তনু এবার মাথা নিচু করে নিল। সানিয়া শান্তনু এসব করেছে এবং তাদের পেছনে রয়েছে উচ্চপদস্থ ব্যক্তিগণ। এরপর শুধু আদেশ অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হলো। মিটিং শেষ করে আরও কিছু কাজ সেরে বের হয়ে মিডিয়ার মুখোমুখি হলো। সাংবাদিকদের খোঁচামারা প্রশ্নগুলো হাসিমুখে স্পষ্টভাবে স্বল্প কথায় উত্তর দিল। এরপর সেখান থেকে বের হয়ে গাড়িতে উঠে বসতে কলেজ ড্রেস পরা কিশোরী কোথা থেকে দৌড়ে এলো। চোখ মুখে অপার আনন্দ নিয়ে হরহরি বলল, মেয়র সাহেব, এটা আপনার জন্য। শুদ্ধ গোলাপটার দিকে একবার তাকিয়ে কি ভেবে যেন নিল। তারপর বলল, গোলাপে আমার অ্যালার্জি, তবে আমার ওয়াইফ ভীষণ পছন্দ। এটা তার জন্য। আসছি। একথা শুনে মেয়েটির মুখ লটকে তাকিয়ে রইল। এত এত নিউজ কালেক্ট করেছে, তাই শোনেনি তো যে এই লোকটা বিবাহিত? শুদ্ধ কথা দাঁড়ালো না। গাড়ির গ্লাস তুলে আজমলকে যেতে ইশারা করে সিটে বসে পড়ল সে। গোলাপটা রেখে দিল পাশে। তারপর সিটে মাথা এলে চোখ জোড়া বন্ধ করতে বেহায়া মন বলে উঠল, ক্ষমতার ঘূর্ণিয়েতে আমি উঠে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তার গন্ধটা আজও বুকের গহীনে আটকে আছে, শেষ যুদ্ধের ঘ্রাণ হয়ে।